ক্ষেত্রে এখানে কার কোনো সাক্ষাৎ হবে না। ক্লিয়ার কিনা? তাহলে আমরা 50তম বিসিএস এর জন্য আমরা মদন মোহন তর্কালঙ্কারকে সিলেক্ট করব, যে মদন মোহন তর্কালঙ্কার হচ্ছে 50তম বিসিএস এর জন্য। এবার আসেন, মদন মোহন তর্কালঙ্কার দুটো উক্তি লিখবেন, শুধু দুইটা উক্তি লিখবেন। পাখি সব করে রব রাত্রি পোহাইলো, পাখি সব। মদন মোহন তর্কালঙ্কারকে বলা হয় যে পুরাতন রীতির শেষ কবি। তাহলে একটা তথ্য আমরা লিখে রাখি, মদন মোহন তর্কালঙ্কারের উপরে যেটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে পুরাতন রীতির শেষ কবি। তাহলে হচ্ছে পুরাতন রীতির শেষ কবি। পাখি সব করে রব, পাখি সব করে রব রাত। আরেকটা লিখবেন, সকালে উঠিয়া আমি মনে মনে বলি। হ্যালো, এ দেলোয়ার ভাইকে ডাক দাও তো, দেলোয়ার ভাইকে ডাক দাও তো। কি হলো, এটা আসলো কেন? তাহলে দেখেন, আমরা এখানে বলবো যে সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। ওকে, মদন মোহন তর্কালঙ্কারের উপরে আমরা তিনটা তথ্য বলবো। এক নম্বর হচ্ছে পুরাতন রীতি শেষ কবি, দুই নম্বর হচ্ছে তার দুইটা বিখ্যাত উক্তি, পাখি সব করে রব রাত্রি পোহাইলো। এরকম হয়ে গেল কেন? মাঝে মাঝে একটু আচ্ছা, তাদের সাথে কথা বলার মাইক ট্রাই করে দেন। ওকে, ওকে, সব ঠিক আছে কিনা? আচ্ছা, তারপরে পরের যে ব্যক্তিটাকে আমরা দেখব, ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্তের উপরে আমরা যে আলোচনাটা করি, এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। আপনি এতটুকু নিশ্চিত থাকেন যে 47, 48, 49, 50 বিসিএস কেন 52তম বিসিএস এর আগেও তার উপর প্রশ্ন আসার সম্ভাবনা নাই। এই যে বিষয়টা দেখেন, আপনাকে না বাদ দেয়া শিখতে হচ্ছে, বুঝছেন? আমার সাথে কি আপনাদের এর আগে কখনো লেকচার ছিল কিনা একটু জানান, যারা আমার ক্লাস করেছেন। আমার ক্লাস এর আগে কেউ করেছেন কিনা? আচ্ছা, ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত যেটা হয়েছে আমি আপনাকে বলি, ঈশ্বরচন্দ্র, আপনাদের সাথে আমি এর আগে কোন লেকচারটা নিয়েছিলাম, মাইক অন করা যাবে? হ্যাঁ, এটাই আমি বলছি, মাইক অন করার কথা বলছি। তাহলে বিষয়টা হচ্ছে যে ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে আমি একটা কথা বলি, তার আগে আমাকে একটা ব্যাপারে নিশ্চিত করবেন যে আপনাদের সাথে এর আগে পূর্ববর্তী ক্লাসে আমি আপনাদের কোন লেকচারটা দিয়েছিলাম। ঈশ্বরচন্দ্র গুপ্ত নিয়ে কথা বলছি। ভদ্রলোকের উপরে 6-7 বিসিএস পর পর প্রশ্ন আসে। আহ সর্বশেষ 45 বিসিএস এ কোশ্চেন ছিল, এবং 45-এর আগে অনেক অনেক আগে একবার কোশ্চেন এসেছিল। নর্মালি ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রশ্ন আসে না, কারণ আমাদের ধারা পোশাকাগুলো এতটা বেরিয়ে গেছে যে আসলে দরকার নেই। আগের স্লাইডটা আরেকবার দেন। আচ্ছা, অবশ্যই দেব। আচ্ছা, তাহলে ঈশ্বরচন্দ্র গুপ্ত আমাদের সর্বশেষ 45-এ কোশ্চেন ছিল। ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হয় যে যুগ সন্ধিক্ষণের কবি। কি কবি বলা হয়? ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা, আমি সবগুলো স্লাইড রিপিট করব, যুগ সন্ধিক্ষণের কবি। ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি, এবং এই যুগ সন্ধিক্ষণের সময়সীমা কিন্তু 1760 থেকে 1860। অর্থাৎ এই যুগ সন্ধিক্ষণটা শুরু হয়েছিল ভারতচন্দ্র রায়গোনাকরের মৃত্যুর মধ্য দিয়ে। ভারতচন্দ্র রায়গোনাকর মৃত্যুবরণ করেন 1760 সালে। 1760 সালে 1760 সালে ভারতচন্দ্র রায়গুণাকর মৃত্যুবরণ করেন, এবং এই ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যুর পর থেকে এই যুগ সন্ধিক্ষণটা শুরু হয়েছিল।
তাহলে আবারও বলি বা এটা আপনার 36 বিসিএস থেকে একাধিকবার কোশ্চেন ছিল, কারণ তিনি হচ্ছেন অন্নদামঙ্গল কাব্যের কবি। অন্নদামঙ্গল কাব্যের কবি ভারতচন্দ্র রায়গুণাকর 1760 সালে মারা যান। এই সময়ের পর থেকে আমাদের সাহিত্যের যুগ সন্ধিক্ষণটা স্টার্ট হয়েছিল। আচ্ছা, এবার আসেন ঈশ্বরচন্দ্র গুপ্তের পত্রিকার নাম সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকর, তাহলে তার পত্রিকার নাম কি হলো? তার পত্রিকার নাম হলো সংবাদ প্রভাকর। তার একটা বিখ্যাত উক্তি আছে, তার একটা বিখ্যাত উক্তি, কে বলে ঈশ্বরব্যাপী গুপ্ত চরাচর, যাহার প্রভায় প্রভা পায় সংবাদ প্রভাকর। 45 বিসিএস যে উক্তিটা এসেছিল, তুমি মা কল্পতরু আমরা সব পোষা গরু, শিখিনি সিং বাঁকানো। তাহলে ঈশ্বরচন্দ্র গুপ্তের উক্তি লেখার আগে তার কবিতার নামটা আমরা লিখবো। তার কবিতার নাম হচ্ছে তপসে মাস। তপসে মাস, তার উক্তি হচ্ছে তপসে মাস। কি নাম? তপসে মাস। তার উক্তি লিখবেন, তুমি মা কল্পতরু, তুমি মা কল্পতরু আমরা সব পোষা গরু। তুমি মা কল্পতরু আমরা সব পোষা গরু, সেখানে শিং বাঁকানো। তুমি মা কল্পতরু আমরা সব পোষা গরু, তুমি বিশাল বড় একটা গাছ, এই গাছের নিচে জন্মানো ছোট্ট ছোট্ট ঘাস হচ্ছে আমরা, যেগুলো খেয়ে আমরা বেঁচে থাকি। তাহলে তুমি মা কল্পতরু আমরা সব পোষা গরু। তাহলে আবারও বলি, ঈশ্বরচন্দ্র গুপ্ত হচ্ছে যুগ সন্ধিক্ষণের কবি। এই যুগ সন্ধিক্ষণের সময়সীমা 1760 থেকে 1860। 1760 সালে ভারতচন্দ্রের মৃত্যুর পর থেকে এটার যাত্রা শুরু হয়েছিল। তার পত্রিকার নাম ছিল সংবাদ প্রভাকর, এবং তার একটা বিখ্যাত উক্তি, তুমি মা কল্পতরু আমরা সব পোষা গরু। হয়েছে কিনা এই পর্যন্ত বলেন তো? এবার আমরা পরের আইটেমে যাই, এখান থেকে কিন্তু কোশ্চেন থাকবে না। আগে আপনাকে যেটা করতে হবে বুঝছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা লিটারেচারের জন্য, সাহিত্যের জন্য আপনাকে টার্গেট নিতে হবে। টার্গেটটা 1 নম্বর হচ্ছে প্রাচীন যুগ, আমার এইখান থেকে প্রশ্ন আসবে একটা, আমার এখানে গড় এবার হচ্ছে 30টা প্রশ্ন আসে। মধ্যযুগে আপনার এখানে প্রশ্ন আছে 4টা, এখানে 200টার মতো তথ্য আছে। আর আধুনিক যুগকে আপনাকে ভাগ করতে হবে। আধুনিক যুগ থেকে প্রশ্ন হবে আপনার কয়টা বলেন? হচ্ছে 15টা। এইগুলো আপনাকে না ভাগ করতে হবে। এবার আপনি কি কি পড়বেন আর কি কি পড়বেন না, যেমন ধরেন আমরা যদি প্রাচীন যুগে যাই, তাহলে চর্যাপদ, এর আগের বারে কোশ্চেনটা ছিল 46 বিসিএস এ ফলপ্রসূ শাস্ত্রী কেন্দ্রিক, তাহলে নর্মালি এবার আর শাস্ত্রী কেন্দ্রিক প্রশ্ন হবে না। বুঝতে পারছেন কি আপনারা? আপনারা বুঝতেছেন তো না? পরের আইটেমে যাই, আমাদের পরের আইটেমটা হচ্ছে উপন্যাস। পরের আইটেমটা হচ্ছে উপন্যাস। এখান থেকে প্রশ্ন আসে 2টা। কয়টা? 2টা। আপনারা কি পড়বেন বলেন? আমি শুরুতেই বলছি, এখান থেকে প্রশ্ন আসে 2টা। আপনারা যেটা করবেন, ইন্টারমিডিয়েটের সহপাঠ বইটা ভালো করে পড়বেন। ইন্টারমিডিয়েটের সহপাঠ বইটা ভালো করে পড়লে আপনি 2টা প্রশ্ন কমন পাবেন, কারণ এখনকার কোশ্চেন গুলো আর গতানুগতিক কোশ্চেন গুলোর মতো হচ্ছে না। এবার বলুন তো, বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস কোনটি? বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস কোনটি? আমি অপশন দিচ্ছি, আপনাকে বাছাই করতে হবে। কোশ্চেন নম্বর 1, বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস কোনটি? ক দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনীর উপরে কোশ্চেন ছিল 44 বিসিএস এ। খ আলালের ঘরের দুলাল। গ ফুলমণি ও করুণার বিবরণ। আপনারা কি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? ফুলমণি ও জি স্যার। করুণার বিবরণ। গুড। এবং ঘ আমাদের দরকার নেই।
তাহলে কোনটা হবে? রূপা আপা লিখছেন। আচ্ছা, এমডি হাসান সর্দার ভাই কোথা থেকে দেখতেছেন? হাসান সর্দার ভাই, স্যার, আলালের ঘরে দুলাল হবে। চমৎকার। আপনার নামটা কি যেন? স্যার, তিশা। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আর ওই কে যেন ভাই বললেন যে ফুলমণি করুণার বিবরণ, সর্বোচ্চটা দেন। আচ্ছা, ফুলমণি ও করুণার বিবরণটা কে বললেন? আপনারা শুনতেছেন তো? জি ঠিক আছে স্যার, না? শোনা যাচ্ছে। আচ্ছা, আপনি কোনটা উত্তর করতেছেন বলেন? আলালের ঘরের দুলাল। আচ্ছা, আলালের ঘরের দুলাল, চমৎকার একটা কথা কইছেন। আলালের ঘরের দুলাল আমরা নিলাম। আমরা রিফিউজ করব না। আপনার আলালের ঘরের দুলালের কোশ্চেনটা ছিল আপনার 45 বিসিএস এর কোশ্চেন, আর এটা ছিল আপনার 44 বিসিএস এর কোশ্চেন। বিষয়টি খেয়াল করুন, বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস কোনটি? এবার খেয়াল করেন, আলঘরের দুলালের উপন্যাসটা প্রকাশিত হয়েছিল 1858-তে। 45 বিসিএস এ কোশ্চেন ছিল এইটার প্রকাশ সাল কত, আর 44-এ ছিল দুর্গেশ নন্দিনী প্রকাশ সাল। দুর্গেশ নন্দিনী প্রকাশিত হয়েছিল 1865 সালে, আর ফুলমণি ও করুণার বিবরণ এটা প্রকাশিত হয়েছিল 1852 সালে। এবার তাহলে বলেন, কাশ্মীরা আক্তার, কাশ্মীরা আক্তার শুনতে পাচ্ছেন? আপনাদের না কথা বলতে হবে, আপনারা কথা বললে ক্লাসটা আরো প্রাণবন্ত হবে। কাশ্মীরা আক্তার বলেন, শুনতে পাচ্ছেন আপনি? জি স্যার। কথা বলতে হবে। তাহলে আপনি ভুল উত্তর দিয়েছেন, ঠিক আছে? তো আমি ব্যাখ্যা করে দিচ্ছি। বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস লিখেছিল হ্যানা ক্যাথেরিনা মুলেস। তার উপন্যাসের নাম ছিল ফুলমণি ও করুণার বিবরণ। এটা 1852 সালে প্রকাশিত হয়েছিল এবং এই উপন্যাসের বিষয়বস্তু ছিল খ্রিস্টান ধর্ম প্রচার করা। যেহেতু এই ধর্মে খ্রিস্টান ধর্ম নিয়ে বেশি কথা বলা হয়েছে এবং ভাষাটা দুর্বল ছিল, ফলত এটা উপন্যাস হিসেবে ব্যর্থ হয়, কিন্তু এটা উপন্যাসের যাত্রাটা শুরু করেছিল। তাহলে আজকে আমরা দুটো অ্যাঙ্গেলে লিখবো। আপনাদের সঙ্গে আমার এর আগে কোন লেকচারটা ছিল কারো মনে আছে? আজকের লেকচারের জন্য আপনারা অবশ্যই ইন্টারমিডিয়েটের সহপাঠ বইটা থেকে পড়বেন, কারণ এইখান থেকেই আপনাদের কোশ্চেন হবে। তথ্য নম্বর 1, তথ্য নম্বর 1। স্যার, মধ্যযুগীয় সাহিত্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড, চমৎকার কথা। মধ্যযুগের সাহিত্য কোনটা পড়াইছিলাম? কারণ হচ্ছে আমি একটু হিসাব নিকাশ করি যে কোন লেকচার থেকে লেকচার কয়টা। 2। লেকচার 2। লেকচার 2 মানে অনুবাদ সাহিত্য। জি আচ্ছা, স্যার। অনুবাদ, অনুবাদ সাহিত্য এবং আরাকান রাজসভার যেটা, আচ্ছা অনুবাদ সাহিত্য এবং আরাকান রাজসভার এখান থেকে 47 বিসিএস এ প্রশ্ন হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। এর কারণটা ছিল 46 বিসিএস এ অনুবাদ সাহিত্য থেকে দুইটা কোশ্চেন ছিল, দুইটা, যে কারণে অনুবাদ সাহিত্য থেকে আবার কোশ্চেন হবে না। আজকের লেকচার থেকে দুইটা কমন পড়বে। আচ্ছা, 1 নম্বর কোশ্চেন ছিল বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। সুন্দর করে নোট করবেন। বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস। আপনার যেটা হয়, সরকার পরিবর্তনের সাথে সাথে কিন্তু রাইটারও পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, যেমন আগে অনেকগুলো রাইটার ছিল, এই রাইটার গুলো আধুনিক যুগে এখন আর পড়তে হবে না। নির্মলেন্দু গুণ, রফিক আজাদ, আহমদ রফিক, তারপর হুমায়ুন আজাদ, আহমদ শরীফ, তারপরে আপনার সেলিম আল দিন, আব্দুল্লাহ আল মামুন, মামুনুর রশিদ, এই জাতীয় যে রাইটার গুলো আছে, শওকত ওসমান, এই জাতীয় রাইটার গুলো থেকে কিন্তু এখন আর কোনো প্রশ্ন হবে না। এখন কিন্তু আবার আপনার আধুনিক যুগ যেহেতু, আপনার ফররুক আহমেদ, গোলাম মোস্তফা, এই যে সাইটটা আছে না, এই সাইটটা থেকে আপনাকে প্রশ্ন আসবে। এই আইটেম গুলো না আপনাকে ধরতে হবে। আপনি যদি না ধরতে পারেন তাহলে প্রচুর পড়া হবে, শেষে কাজের জায়গাতে আপনি হিট করতে পারবেন না। ফলত যারা ঢাকার কাছাকাছি থাকেন, ঢাকার কাছাকাছি থাকেন তারা একদিন সময় করে এসে আমার থেকে এই যে আইটেম গুলো ধরে নিতে পারেন। আচ্ছা, তাহলে আমি বললাম যে বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস, বাংলা সাহিত্যের কি, বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস এটা হচ্ছে ফুলমণি ও করুণার বিবরণ। ফুলমণি ও করুণার বিবরণ, দুই বোন, একজন খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এবং আরেকজন খ্রিস্টান ধর্ম গ্রহণ করে না। করুণার বিবরণ, যে কারণে একজনের ভাগ্যটা চেঞ্জ হয়ে যায়, একজনের ভাগ্যটা চেঞ্জ হয়ে যায় এবং অপরজন কষ্টের মধ্য দিয়ে দিনগুলো। আচ্ছা, আইটেমগুলো ক্লাসের শেষে বলে দেন। আচ্ছা দেখি যদি প্রচুর পরিমাণে সময় থাকে,
আচ্ছা, পরবর্তীতে বড় বোনের পরামর্শে ছোট বোনও খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এবং তার জীবনে অর্থনৈতিক ভাগ্যটা বদলে যায়। এই উপন্যাসটা প্রকাশিত হয়েছিল 1852 সালে, সালটা খেয়াল করবেন, এবং এটা রচয়িতা ছিল হ্যানা ক্যাথেরিনা মুলিন্স। কে ছিল? হ্যানা ক্যাথেরিনা মুলিন্স। এটার ভাষাগুলো খুবই দুর্বল একটা ভাষা ছিল। লাইনটা এরকম ছিল, এক বোন আরেক বোনকে বলতেছে যে ফলনা রায়তের বাড়ি মুই কাজ করতে গিয়েছিল, তুই যাবু ভাই তার বাড়িতে কাজ করতে? আরেকজন বলল, না ভাই তার বাড়িতে কাজ করতে যাবো না, তারা বড় ঠেঠা। এইভাবে কথাটা শেষ হচ্ছে। তাহলে এই উপন্যাসের বিষয় ছিল খ্রিস্টান ধর্ম প্রচার করা, যে কারণে এটা উপন্যাস হিসেবে টোটালি ব্যর্থ হয়েছিল, কিন্তু উপন্যাসের একটা প্রচেষ্টা বলা যায়। এবার লিখবেন, ভাষাটা খেয়াল করেন, বাঙালি কর্তৃক রচিত, বাঙালি কর্তৃক রচিত প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল। প্রকাশ সাল বলেন তো? সুন্দর একটা নোট করে হবে আজকে, আলালের ঘরের দুলাল। 58 সাল স্যার, 1858। 1858। এটা আসার সম্ভাবনা নাই, কারণ এটা যেহেতু আগেরটাই চলে আসছে। স্যার গতে তো উপন্যাস তৈরি মাত্র। হ্যাঁ, উপন্যাস তৈরি প্রয়াস ছিল মাত্র, মানেই ওটা উপন্যাস। ওটা সার্থক হয়নি, কিন্তু ওটা প্রচেষ্টা, প্রচেষ্টা মানেই যাত্রাটা শুরু হবে। আচ্ছা, এটা রচয়িতা ছিল প্যারীচাঁদ মিত্র। রচয়িতা ছিল প্যারীচাঁদ মিত্র। তো প্যারীচাঁদ মিত্রের উপরে সর্বশেষ এই 45 বিসিএস বাদে 40 বিসিএস এ কোশ্চেন ছিল, 40 বিসিএস এ কোশ্চেন ছিল, যে কারণে এটা কিন্তু বেশ আপনার গুরুত্বপূর্ণ। প্যারীচাঁদ মিত্র, প্যারীচাঁদ মিত্রের দুটো গ্রন্থের নাম লিখে রাখবেন, তার দুটো গ্রন্থের নাম আপনার দরকার। এক নম্বর হচ্ছে আধ্যাত্মিকা, এটা 40 বিসিএস এ প্রিলির কোশ্চেন ছিল, এটা ছিল উপন্যাস, এটা ছিল উপন্যাস। এবং আরেকটা লিখবেন, মদ খাওয়া বড় দায়। মদ খাওয়া বড় দায়, জাত রাখার কি উপায়? এটা কি বলেন তো, মদ খাওয়া বড় দায় জাত রাখার কি উপায়? এটা হচ্ছে আপনার প্রহসন। তাহলে প্যারীচাঁদ মিত্রের আধ্যাত্মিকা 40 বিসিএস এ কোশ্চেন, উপরেরটা 45 বিসিএস এ কোশ্চেন, আর এটা মাঝে মাঝে বিভিন্ন চাকরি পরীক্ষায় চলে আসে। তাহলে আমরা দেখলাম প্যারীচাঁদ মিত্রের তিনটা গ্রন্থের নাম পাইলাম, একটা হচ্ছে আলালের ঘরের দুলাল, 2 নম্বর হচ্ছে আধ্যাত্মিকা উপন্যাস, আর 3 নম্বর হচ্ছে একটা প্রহসন, মদ খাওয়া বড় দায় জাত রাখার কি উপায়। হয়েছে কি? জি স্যার। গুড। এবার আসেন পরে আগের বিসিএস এ কোশ্চেনটার দিকে যাই, তাহলে এটা আমাদের 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনটা এরকম ছিল, এরকম ছিল যে বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস কি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কি বলেন? দুর্গেশ নন্দিনী স্যার। দুর্গেশ নন্দিনী। নন্দিনী। কত সাল? 65-1800। 1865। রচয়িতা বলেন বলেন। বঙ্কিমচন্দ্র। রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমি আর লিখলাম না। এই উপন্যাসে, এই উপন্যাসে ইসলাম ধর্মকে খুব বেশি পরিমাণে কটাক্ষ করা হয়েছিল এবং হিন্দু ধর্মে জয় জয়কার গাওয়া হয়েছিল। চরিত্রগুলো লিখবেন, আয়েশা, আয়েশা, তিলোত্তমা, এই দুটো চরিত্র লিখবেন। আচ্ছা, আপনারা জানেন যে এই দুর্গেশ নন্দিনীর প্রতিবাদে একটা উপন্যাস লেখা হয়েছিল, বর্তমানে বেশ আলোচনায় আছে। ভদ্রলোকের নামটা কি? দুর্গেশ রায় নন্দিনী। চমৎকার। তাহলে লিখবেন দুর্গেশ নন্দিনী উপন্যাসের প্রতিবাদে লেখা উপন্যাস। দুর্গেশ নন্দিনীর প্রতিবাদে লেখা, প্রতিবাদে লিখিত উপন্যাসের নাম ছিল রায় নন্দিনী। রায় নন্দিনীটা কে লিখলো বলেন বলেন? রায় নন্দিনীর ইসমাইল হোসেন সিরাজি। ইসমাইল হোসেন। সিরাজি দরকার নাই, সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেছে, এটা একটা। তাহলে ইসমাইল হোসেন চমৎকার লিখছেন।
তাহলে দুর্গেশ নন্দিনী প্রতিপদে লেখা হয় রায় নন্দিনী, এবং এখানে হিন্দু ধর্মকে একটু কটাক্ষ করা হলো এবং ইসলাম ধর্মে জয় জয়কার গাওয়া হলো। ওকে, বাংলা সাহিত্যে প্রথম ইতিহাস ধর্মী উপন্যাস বা ইতিহাস কেন্দ্রিক উপন্যাস যদি আমরা ধরি, তাহলে এইটা 41-এ কোশ্চেন ছিল, এটা হবে সীতারাম। এটা হবে সীতারাম। বলেন তো কার? বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন, লিখবেন বাংলা সাহিত্যে প্রথম রাজনৈতিক উপন্যাস। প্রথম রাজনৈতিক উপন্যাস ছিল আনন্দমঠ। আনন্দমঠ। রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই উপন্যাসটা তিনি আবারও সেকেন্ড পার্ট বের করতে চাইছিলেন আনন্দমঠ 2 নামে, তারপরে থার্ড পার্ট বের করতে চাইছিলেন আনন্দমঠ 3 নামে, কিন্তু ফিগারটা অনেক বড় হয়ে যাচ্ছিল, ক্লান্তিকর হয়ে যাচ্ছিল বলে তিনি এটার নামটা চেঞ্জ করলেন। চেঞ্জ করে এটার নাম রাখলেন, সেকেন্ড পার্টের নাম রাখলেন আনন্দমঠের পরে রাখলেন দেবী চৌধুরানী। এবং আরেকটা হচ্ছে সীতারাম। এই যে আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম, এটা হচ্ছে ত্রয়ী উপন্যাস। একটা উপন্যাসই কিন্তু ফিগার বিষয় সবগুলো মিলে 3টা পার্টে তিনি এটা বের করলেন, যে কারণে এটাকে বলা হলো এটা একটা ত্রয়ী উপন্যাস। বাংলা সাহিত্যে এটা একটা ত্রয়ী উপন্যাস, আনন্দমঠ, দেবী চৌধুরানী এবং আরেকটা হচ্ছে সীতারাম। ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। এরকম আর একটা ত্রয়ী উপন্যাস লিখছিল, আমি উপন্যাসের নাম বলবো, আপনাকে বলতে হবে এটা কে লিখছে। বাংলা সাহিত্যে এরকম ত্রয়ী উপন্যাসের আইটেম আছে দুটো, একটা হচ্ছে গণদেবতা, বিভিন্ন পরীক্ষায় প্রায় সময় আসে, পঞ্চগ্রাম, ধাত্রী দেবতা। গণদেবতা, পঞ্চগ্রাম, ধাত্রী দেবতা কার বলেন? নবীন চন্দ্র সেন। উত্তরটা ভুল হয়েছে, আপনার সঠিক হলে আমি বলবো। ডক্টর শরীফুল ইসলাম ভাই, কোথা থেকে দেখতেছেন আপনি? ঢাকাতে আছে। চন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, গণদেবতা, পঞ্চগ্রাম, ধাত্রী দেবতা, এটা বলেন কার লেখা? মাঝে মাঝে তো আসে। বন্দ্যোপাধ্যায়। উত্তর হচ্ছে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়। অভিনন্দন আপনাকে। উত্তর হচ্ছে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়। ওকে, আসেন। বাংলা সাহিত্যে প্রথম, এটা কত নম্বর হবে? রাজনৈতিকটা কত দিয়েছিলাম? এটা 3, 4, 5, এটা হবে 5। প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস, আমাদের এরকম 20টা আইটেম দাঁড়াবে। প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস রজনী। রজনী উতলা হইল। রজনী, রচয়িতা বঙ্কিমচন্দ্র। রচয়িতা বঙ্কিমচন্দ্র। সার্থক রাজনৈতিক উপন্যাসের মর্যাদা দেওয়া হয়েছে 44-এ কোশ্চেন, চোখের বালি। 44 বিসিএস এ কোশ্চেন ছিল চোখের বালির বিষয়বস্তুটা কি। চোখের বালিটা হচ্ছে রবীন্দ্রনাথের। 44-এ কোশ্চেন ছিল যে এটার বিষয়বস্তুটা কি। কেউ দেখছেন এই সিনেমাটা বা উপন্যাসটা পড়ছেন? আমি অপশন দিই তো, হ্যাঁ, দেখি আপনারা ধরতে পারেন কিনা। চোখের বালির বিষয়, হ্যাঁ, আমি অপশন দেই। বাল্য বিবাহ, বহু বিবাহ, বিধবা বিবাহ, না
কৌলিন্য বিবাহ। বিধবা বিবাহ স্যার। বিধবা বিবাহ। তো বলছেন তাহলে এটা 44 BCS কোশ্চেন ছিল, যে চোখের বালির বিষয়বস্তু ছিল বিধবা বিবাহ। এখানে চরিত্রগুলো আমরা লিখবো বিধবা বিবাহ। হ্যাঁ, ভালো কথা বলছেন। আচ্ছা, বিধবা বিবাহ চালু করেছিল কে? বিধবা বিবাহ চালু করেছিল বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা এখানে লিখবো 1 নম্বর হচ্ছে মহেন্দ্র। চরিত্রগুলো লিখবেন মহেন্দ্র, বিহারীলাল, বিনোদিনী, মহেন্দ্র, বিহারীলাল, বিনোদিনী এবং আরেকটা হচ্ছে আশালতা। আশালতা। তাহলে এই চোখের বালির 4টা গুরুত্বপূর্ণ চরিত্র, একটা হচ্ছে মহেন্দ্রলাল, বিহারীলাল, বিনোদিনী এবং আরেকটা হচ্ছে আশালতা। এর বাইরেও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ চরিত্র আছে। চরিত্রটা ছিল মহেন্দ্রের মা, যিনি উপন্যাসের ঘটনা নিয়ন্ত্রণ করেছেন। তার নাম ছিল রাজলক্ষ্মী, যোগমায়া। হ্যাঁ, রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী। আরেকটা বিষয় মাথায় রাখবেন, এরকম আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্র আছে, চরিত্রটার নাম হচ্ছে যোগমায়া। এটা কিন্তু আমার শেষের কবিতা উপন্যাসে লেখা হয়েছে। কি আপনাদের এ পর্যন্ত? জি স্যার। জি স্যার। ওকে, পরের আইটেমে যাই। 46 BCS কোশ্চেন ছিল। কয় নম্বর হবে ভাই এটা? 6 না 7? 7। 7। আচ্ছা, তাহলে একটু ঠিক করে নেন। গল্পধর্মী উপন্যাস, এটা 46 কোশ্চেন। গল্পধর্মী উপন্যাস, এটা 46 কোশ্চেন। তাহলে এটা 7 হবে। এটা হবে চতুরঙ্গ। কার বলেন তো? এই দুটো ঝামেলা যাতে না হয়, এটা নোটের মধ্যে রাখবেন। চতুষ্কোণ হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। চতুরঙ্গ কার বলেন? রবীন্দ্রনাথ। চমৎকার কথা বলছেন। চতুরঙ্গ হচ্ছে রবীন্দ্রনাথের। চতুরঙ্গ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা ছিল আপনার, রবীন্দ্রনাথ ঠাকুরের 4টা ছোট গল্প ছিল। এই 4টা ছোট গল্প মিলে একটা উপন্যাস তৈরি হয়েছে। এই 4টা ছোট গল্পের নাম ছিল শচীশ, শচীশ, দামিনী, জ্যাঠামশাই, শ্রীবিলাস। 4টা চরিত্র লিখবেন, শচীশ, দামিনী, জ্যাঠামশাই, শ্রীবিলাস। 46 সম্ভবত শচীশ, না, শ্রীবিলাস এবং দামিনী, এই 2টা চরিত্র এসেছিল। এই 2টা চরিত্র 46 কোশ্চেনে ছিল। যে দামিনী এবং শ্রীবিলাস, এটা চরিত্রটি কোন উপন্যাসের? হয়েছে কিনা? লিখবেন বাংলা সাহিত্যে প্রথম কাব্যধর্মী উপন্যাস। ভাই বলেন। বাংলা সাহিত্যে প্রথম কাব্যধর্মী উপন্যাস। আমি একটা সংলাপ বলবো, বলতে হবে এটা কোন উপন্যাসের সংলাপ। অনেকেই জানেন। তোমারই যা দিয়েছিনু সে তোমারই দান, গ্রহণ করেছে যত, ঋণী তত করেছো আমায়, হে বন্ধু বিদায়। বলেন, কে কইতে পারবেন? তোমারই যা দিয়েছিনু সে তোমারই দান, গ্রহণ করেছো যত, ঋণী তত করেছো আমায়। শেষের কবিতা উপন্যাস। চমৎকার। একবার BCS কোশ্চেন ছিল যে শেষের কবিতা উপন্যাসে কোন ভাষাবিদের নাম আছে? শেষের কবিতা উপন্যাসে কোন ভাষাবিদের নাম আছে? একবার কোশ্চেন ছিল। হ্যাঁ, শেষের কবিতা উপন্যাসে একজন ভাষাবিদের নাম আছে। এই ভাষাবিদের নাম ছিল সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তাহলে কার নাম আছে শেষের কবিতা উপন্যাসে? একজন ভাষাবিদের নাম আছে এবং তার নাম ছিল সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের নাম আছে
শেষের কবিতা উপন্যাসে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের উল্লেখ রয়েছে, সুনীতি কুমারের উল্লেখ রয়েছে। আচ্ছা, তাহলে কাব্যধর্মী উপন্যাস হচ্ছে শেষের কবিতা। এটার নায়িকার নাম জানেন? শেষের কবিতার নায়িকা কে? হ্যাঁ, লাবণ্য। আপনার ছেলেদের এই উপন্যাসটা পড়া দরকার, বুঝছেন? অমিত রায় যাদের প্রেম করার খুবই ইচ্ছা আর মেয়েদের স্বভাব চরিত্র জানতে চান, তারা লাবণ্যকে বিচার করবেন। লাবণ্য, পানি দিন। লাবণ্যকে দেখলে আপনাদের বিয়ে করার শখ কিন্তু মিটে যাবে, প্রেম করার শখটাও মিটে যাবে, বুঝছেন? এবং একটা বিষয় মাথায় রাখবে, দেখবেন যে ওই মেয়ে বারবার বলতে, তুমি তাকে বিয়ে করো না, তুমি যাকে ভালোবাসো, তুমি তাকে বিয়ে করো, তোমাকে যে ভালোবাসে। মেসেজ একটাই। আচ্ছা, এবার আমরা চলে আসি, কাব্যধর্মী উপন্যাস গেল, গল্পধর্মী উপন্যাস চলে গেল। এবার আমরা 9 নম্বর আইটেমের দিকে যদি যাত্রা করি, তাহলে আমরা দেখব আচ্ছা, আমরা কি সার্থক মনস্তাত্ত্বিক উপন্যাসের কথা তো বলেছিলাম, তাই না? বাংলা সাহিত্য মনস্তাত্ত্বিক আচ্ছা, এবার লিখবেন আত্মজীবনীমূলক উপন্যাস। এবার লিখবেন আত্মজীবনীমূলক উপন্যাস। স্যার, 4টি ছোট গল্প নিয়ে উপন্যাসটার নাম বুঝলাম না। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের 4টা ছোট গল্প ছিল, শচীশ, দামিনী, জ্যাঠামশাই, শ্রীবিলাস, এই নামে 4টা গল্প ছিল। 4টা গল্প পরবর্তীতে একটা উপন্যাসে কনভার্ট করেন। উপন্যাসে কনভার্ট করে এটা নাম দিয়েছিলেন চতুরঙ্গ। এখানে 4টা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প মিলে একটা উপন্যাস হয়েছে, যে কারণে এটাকে বলা হয় যে এটা আসলে একটা গল্পধর্মী উপন্যাস। এবং এই উপন্যাসের চরিত্র হচ্ছে 4টা চরিত্র, 4জন 4জনের সম্পর্কে বলে যাচ্ছে। আত্মজীবনীমূলক উপন্যাস হচ্ছে উদাসীন পথিকের মনের কথা। উদাসীন পথিকের মনের কথা। তো উদাসীন পথিকের মনের কথা যে ব্যাপারটা হলো, এখান থেকে রিটেনের কোশ্চেন প্রায় সময় চলে আসে। এটা কার বলেন তো? মীর মশাররফ হোসেন। মীর মশাররফ হোসেন। এটা আমাদের রিটেনের কোশ্চেন। হ্যাঁ, যে রিটেনে একটা কমন কোশ্চেন, যে 6টি আত্মজীবনমূলক উপন্যাসের নাম লিখুন। আপনারা একই সাথে 4টা উপন্যাসের নাম লিখে রাখবেন, এটা একটা নোটের মধ্যে রাখবেন, নোট। তাহলে উদাসীন পথিকের মনের কথা একটা চলে গেল। এবার আমরা 2 নম্বরটা ধরবো, গাজী মিয়ার বস্তানি। গাজী মিয়ার বস্তানি। গাজী মিয়ার বস্তানি এটা হচ্ছে কার বলেন? আপনার রাইটের নামগুলো বলবেন। 3 নম্বর হচ্ছে পথের মীর মোশাররফ পাঁচালী। হোসেন। গুড। পথের পাঁচালী, এটা সালটা সহ পড়বেন, সাল সহ পড়বেন 1929। পথের পাঁচালী। অপরাজিত, অপরাজিতা না কিন্তু, অপরাজিত। 5 নম্বর লিখবেন মাল্যবান। মাল্যবান। 6 নম্বরে লিখবেন শ্রীকান্ত। 6 নম্বরে লিখবেন শ্রীকান্ত। এই তোমার পানি দিতে করেছিলাম, পানি পানি ও দিয়েছো। আচ্ছা, তাহলে আমরা এখানে 6টা লিখলাম, গাজী মিয়ার বস্তানি, পথের পাঁচালী, অপরাজিত, মাল্যবান এবং আরেকটা হচ্ছে শ্রীকান্ত। আচ্ছা বলেন, রূপা আপু বলেন, শ্রীকান্ত কার লেখা? মুক্তা মাহমুদ বলেন, শ্রীকান্ত কার লেখা? একজন লিখছেন শরৎ চন্দ্র, ভালো কথা বলছেন, গুড। এই উপন্যাস থেকে একটা প্রশ্ন আসে, বুঝছেন? প্রশ্নটা হচ্ছে এরকম, যে বাংলা সাহিত্যে প্রথম কোশ্চেনটা এরকম হয় যে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কি? এই উপন্যাসে একটা কমন কোশ্চেন যেটা পরীক্ষায় আসে, শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে জানেন? শ্রীকান্ত। না, শ্রীকান্ত শ্রেষ্ঠ কিশোর চরিত্র? শ্রীকান্ত একটা টাউট ক্যারেক্টার। শ্রীকান্ত মানে শরৎচন্দ্র নিজেই, যে তার প্রেমিকা রাজলক্ষ্মীকে ধোঁকা দিয়েছিল এবং বিয়ের কথা বলে বিয়ে করে নাই। টাউট ক্যারেক্টার বলা যায়, ভালো না। এবার গতানুগতিক ক্যারেক্টার। সে শ্রীকান্ত মানে শরৎচন্দ্র নিজেই, যিনি ন্যাড়া নামে পরিচিত ছিল। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্রের নাম ছিল ইন্দ্রনাথ। এটা একবার এসেছিল, কেউ শুনছেন কিনা? বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র হচ্ছে ইন্দ্রনাথ। আচ্ছা, মাল্যবান কার লেখা বলেন? মাল্যবান। হ্যাঁ,
জীবনানন্দ দাশ। গুড। মাল্যবান জীবনানন্দ দাশ। আপনারা একটু জীবনানন্দ দাশ বানানটা কমেন্টসে লেখেন, দেখি একজনের ঠিক হলে আমরা এটা নিয়ে করব যে মাল্যবান হচ্ছে জীবনানন্দ দাস। আপনারা একটু কমেন্টসে জীবনানন্দ দাশ বানানটা লেখেন। ততক্ষণে একটা ব্যাপার বলে নেই, জীবনানন্দ দাশের স্ত্রী লাবণ্য দাস ঢাকা ইডেন কলেজের মেয়ে ছিল। ইচ্ছে ছিল খুবই ভালো একটা নাম ডাক আছে কাউকে বিয়ে করার, আর এই জন্য তিনি জীবনানন্দ দাসকে বিয়ে করেছিলেন। আর এই বইয়ের জন্য জীবনানন্দ দাসের জীবনটা একবারে শেষ হয়ে গিয়েছিল, বুঝছেন? চমৎকার। মনসুরা আক্তার লিখেছেন, উত্তরটা কারেক্ট, জীবনানন্দ দাস। ওকে, তাহলে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র জীবন ইন্দ্রনাথ। আচ্ছা, অপরাজিত এবং পথের পাঁচালী এটা হচ্ছে বিভূতিভূষণের। তাহলে আমরা যেখানে নিয়ে কথা বলছিলাম যে আত্মজীবনমূলক উপন্যাস ছিল উদাসীন প্রতীকের মনের কথা। আচ্ছা, এবার আমরা আসি। লিখবেন বাংলা সাহিত্যে প্রথম কত নম্বর হবে ভাই? রাফিয়া কত নম্বর হবে? 10 10। আচ্ছা, আপনি লিখবেন বাংলা সাহিত্যে প্রথম আমরা যদি ধরি তাহলে এটা হবে নকশা জাতীয় উপন্যাস। বাংলা সাহিত্যে বেশ কয়েকটা নকশা। নয়ন হারামজাদার জন্য আমার হ্যাঁ আমার 3.25 দিছে হারামজাদা। ব্যক্তিগত গল্প করলে আমি এটা বন্ধ করে দেবো। আমরা নকশা সব শুনতে পাচ্ছি। তোর কথা আছে সিরিয়াসলি? আর উদাসীন প্রতীকের মনের কথা লেখক কে? মিউট করে কথা বলেন। মীর মোশাররফ হোসেন। দাঁড়ান, আমি আপনাদের কথা বলার অপশনটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করতেছি, এটা হবে না। স্যার, যারা পারিবারিক কথা বলে তাদের মুট করে কথা বলতে বলেন। হুতম পেচার নকশা, কারণ হচ্ছে হুতম পেচার নকশা, এটা নিয়ে আপনার একটা সিনেমা আছে, দেখতে পারেন। তাহলে আপনার মধ্যযুগের যে আগের যে লেকচারটা ছিল ওটা আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। চমৎকার একটা মুভি, এটা কালী প্রসন্ন সিংহের লেখা। কালী প্রসন্ন সিংহ চমৎকার একটা উপন্যাস লিখছিল এবং এটার নাম ছিল হুতম পেচার নকশা। কালী প্রসন্ন সিংহ, বুঝতে পারছেন? কালী প্রসন্ন সিংহের হুতম পেচার নকশা, এইটা নিয়ে একটা ভালো মুভি আছে, এটা আপনি দেখতে পারেন। যে আলীনগরের গোলক ধাঁধা বলে একটা মুভি আছে। বাংলা সাহিত্যে প্রথম, এটা 46 BCS এ কোশ্চেন ছিল, বুঝছেন? প্রথম মহিলা উপন্যাসিক কে বলেন? স্বর্ণকুমারী। বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিক ছিল স্বর্ণকুমারী দেবী। উপন্যাস কি বলেন? হ্যাঁ বলেন, তার উপন্যাসের নাম বলবেন। এবং আমি ততক্ষণে বলে রাখি যে স্বর্ণকুমারী দেবী থেকে 46 BCS এ যে কোশ্চেনটা ছিল যে আপনার তার বাবার নাম কি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের সিনিয়র বড় বোন স্বর্ণকুমারী দেবীর বাবার নাম ছিল কি? যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা তিনি স্বর্ণকুমারী দেবীরও বাবা, তাহলে তার বাবার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ, তার বাবার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং এটা ছিল 46 BCS এ কোশ্চেন। এই স্বর্ণকুমারী দেবীর একটা বিখ্যাত উপন্যাসের নাম লিখবেন, হুগলির ইমামবাড়ি। তার এইটা লিখে রাখবেন, হুগলির, এমনিতে আর কয়েক BCS আসবে না, এটা হুগলির ইমামবাড়ি। এটা যেহেতু 46, তার মানে দেখতেছেন এই যে আমি যে আইটেম গুলো তৈরি করে দিচ্ছি এখান থেকে কিন্তু কোশ্চেন থাকতেছে। এটা তার বাবা। পরের আইটেমে গেলাম, 12 নম্বর আইটেমে লিখবেন প্রথম মহিলা ঔপন্যাসিক, প্রথম মুসলিম মহিলা ঔপন্যাসিক। মুসলিম মহিলা ঔপন্যাসিক, প্রথম মুসলিম মহিলা ঔপন্যাসিক। আগে একসময় মাঝে মাঝেই কোশ্চেন আসতো, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী। নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী, প্রথম মুসলিম মহিলা উপন্যাসিকের নাম ছিল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী। তার উপন্যাসের নাম ছিল রূপজালাল। রূপ
জালাল। প্রথম মুসলিম মহিলা ঔপন্যাসিকের নাম ছিল ফয়জুন্নেসা চৌধুরানী এবং তার উপন্যাসের নাম ছিল রূপ জালাল। তার উপন্যাসের নাম রূপ জালাল। হয়েছে কিনা? এবার লিখবেন প্রথম পত্র উপন্যাস। পত্র উপন্যাসের নাম লিখবেন বাঁধনহারা। বাঁধন কার বলেন? কাজী কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। ইসলাম। আপনাদের তথ্য কিন্তু প্রচুর হবে, হ্যাঁ। কাজী নজরুল ইসলাম এটা প্রথম পত্র উপন্যাস। আর প্রথম পত্র কাব্য কি বলেন তো বাংলা সাহিত্যে? বাংলা সাহিত্যে প্রথম পত্র কাব্য কি? বীরঙ্গনা, বীরাঙ্গনা। কার লেখা? মাইকেল মধুসূদন দত্ত। কত সালে প্রকাশিত হয়েছিল? 1861। আচ্ছা, এবার আসেন প্রথম পত্র উপন্যাস বাঁধনহারা। এবার লিখব দেশভাগ কেন্দ্রিক প্রথম উপন্যাস। দেশভাগ কেন্দ্রিক প্রথম উপন্যাস আগুন পাখি। এটা আর আসবে না বুঝছেন, কারণ হচ্ছে এটা এক্সপায়ার ডেট হয়ে গেছে। হাসান আজিজুল হক এটার রাইটার। আগে প্রায় সময় এটা আসতো। হাসান আজিজুল হকের উপর প্রায় প্রশ্ন থাকতো, এখন আর আসবে না, কারণ উনি হচ্ছে আওয়ামী লীগের রাইটার ছিল। তাহলে আগুন পাখি হচ্ছে হাসান আজিজুল হক। হাসান আজিজুল হক। তাহলে দেশভাগ কেন্দ্রিক প্রথম উপন্যাসের নাম ছিল আগুন পাখি এবং এটা রচয়িতা ছিল হাসান আজিজুল হক। হয়েছে কিনা? আর বীরঙ্গনা সম্পর্কে একটু বলেন। কোনটা বলেন তো? বীরঙ্গনা সম্পর্কে। ও আচ্ছা, বীরাঙ্গনা বাংলা সাহিত্যে প্রথম পত্রকাব্য। বীরাঙ্গনাতে 11টা কবিতা ছিল। ইতিহাসের বিখ্যাত বিখ্যাত মহিলা যারা তাদের প্রেমিকের হাতে ও স্বামীর হাতে প্রেম করে প্রতারিত হয়েছিল, ধরা খেয়েছিল, তারা তাদের মনের দুঃখ কষ্টগুলো এখানে কি করেছিল, এখানে প্রকাশ করেছিল। হ্যাঁ, যেমন ধরেন রামের প্রতি লক্ষণের প্রতি রামের প্রতি শূর্পণখা, নীল ধ্বজের প্রতি জনা, তারপরে রাজা দুষ্মন্তের প্রতি শকুন্তলা। এইভাবে বিখ্যাত বিখ্যাত 11 জন মহিলা। এবং এটা 1862-তে প্রকাশিত হয়েছিল। দেশভাগ কেন্দ্রিক প্রথম উপন্যাসের নাম লিখলাম আগুন পাখি এবং এটা রচয়িতা ছিল হাসান আজিজুল হক। এটা আসার সম্ভাবনা এখন আর নাই। ওকে, এবার লিখবেন ভাষা আন্দোলন কেন্দ্রিক প্রথম উপন্যাস। বলেন তো কি? ভাষা আন্দোলন কেন্দ্রিক প্রথম উপন্যাস আরেক ফাল্গুন। রাইটার কে বলেন? জয়ী রায়হান। জহির রায়হানের একটা বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক ছোট গল্প আছে, যেটার জন্য তিনি ব্যাপক নামডাক কামিয়েছিলেন। এই গল্পটার নাম ছিল সময়ের প্রয়োজনে। এবং ভদ্রলোক মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা বিখ্যাত গল্প লিখে বিখ্যাত হয়েছিলেন। গল্পটার নাম ছিল হচ্ছে 21-এর গল্প। এবং আরেকটা তার বিখ্যাত ভাষা আন্দোলন কেন্দ্রিক গল্প ছিল। এটা হচ্ছে আপনার সূর্যগ্রহণ বলে একটা বিখ্যাত গল্প গ্রন্থ ছিল। তাহলে একটা গল্প গ্রন্থ, একটা গল্প, একটা উপন্যাস, এই তিনটা বিখ্যাত সাহিত্যকর্ম। পরে পরে যে প্রশ্ন, এটা আপনাদের জন্য একটা কুইজ থাকলো। যিনি সবার আগে বলতে পারবেন তিনি আমার পক্ষ থেকে একটা দুধ চা পাবেন, যদি ঢাকায় আপনার সাথে কখনো সাক্ষাৎ হয়। তবে সঠিক উত্তরটা দিতে হবে। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাসের নাম কি? আমি অপশন দিচ্ছি: 71-এর দিনগুলি, 71-এর দিনগুলি, রাইফেল রুটি আওরাত। রাইফ আনোয়ার পাশা। রোটে। আপনি কি শিওর? স্যার। গুড।
একটি কালো মেয়ের কথা খেয়াল করেন, এটা কিন্তু রিটেনে কোশ্চেন। রাইফেল রুটে আওরাতের মাঝখানে আমি কমা দিয়েছি, আপনি যদি কমা না দেন তাহলে কিন্তু এখানে জিরো মারে দেবে, বুঝতে পারছেন? 15-তে জিরো দিয়ে দেবে। হ্যাঁ, তাহলে এখানে আপনি কমা দেবেন। রসনারা, রসনারা আপনি কোথা থেকে দেখতেছেন? ডক্টর হেলেনা, ডক্টর হেলেনা আপনি কোথা থেকে? হ্যাঁ, জি জি, ডক্টর হেলেনা আপনি কোথা থেকে দেখতেছেন? স্যার আমি ঢাকা থেকে, আমি বাসা থাকি। আচ্ছা আচ্ছা, আপনার কি কমপ্লিট হয়ে গেছে? জি স্যার। কোন ডিপার্টমেন্ট ছিল আপনার? স্যার আমি এমবিবিএস পাশ করে এখন অফিস কাহিনীতে আছি, এফসিবিএস কোর্স। আচ্ছা আচ্ছা, অভিনন্দন, আপনার উত্তরটা সঠিক হয়েছে, এই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম। আচ্ছা, আপনারা কে কে যেন বললেন যে রাইফেল রুটি আওরাত। আচ্ছা, আমরা একটু আরেকটু দেখি। এটা ছিল আপনার, যদি আমরা ধরি তাহলে 40 বিসিএস এ কোশ্চেন ছিল যে নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। বাকিগুলো অপশন ছিল না, অপশনে ছিল একটি কালো মেয়ের কথা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এটা একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, বুঝতে পারছেন? সুন্দর করে বুঝবেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এটা একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস এবং এই উপন্যাসটা প্রকাশিত হয়েছিল 1972 সালে। 1972 সালে জানুয়ারিতে এটা প্রকাশিত হয়েছিল। এবার আসেন, একটি কালো মেয়ের কথা লেখার পরে তারাশঙ্করের উপরে রিস্ক নেমে আসলো, হুমকি দামকি, জীবনে মৃত্যু ঝুঁকি নেমে আসলো, তখন তিনি নামটা চেঞ্জ করলেন। নামটা চেঞ্জ করে তিনি এটার নাম রাখলেন 1971। তাহলে একটি কালো মেয়ের কথার অপর নাম হচ্ছে 1971। আচ্ছা, 41 বিসিএস এ কোশ্চেন ছিল কোন উপন্যাসের প্রকাশ সাল 1972। আচ্ছা, আমি উত্তরটা ওটা বলে দিচ্ছি। 41 বিসিএস এ কোশ্চেন, কোন উপন্যাসের প্রকাশ সাল 1972? 1 নম্বর 1971, 2 নম্বর, এটা বাজারের বইগুলোতে ভুল দেয়া আছে, বুঝছেন? রাইফেল রুটি আওরাত। ভাই এবার তার উত্তর দেন। 1971। 1971, চমৎকার। আচ্ছা, রূপা আপা আপনি কি বুঝতে পারছেন? এবার আপনি একটু ইয়েতে আসেন, মাইকে আসেন। আপনাদের আর কোনো কনফিউশন আছে? বাজারের বইগুলোতে এই তথ্যটা ভুল দেয়া আছে, বুঝছেন? বাজারের বইগুলোতে এই তথ্যটা ভুল দেয়া আছে। আনোয়ার পাশার রাইফেল রুটি আওরাত এটা প্রকাশিত হয়েছিল 1973-এ। কত? রাইফেল রুটি আওরাত প্রকাশিত হয়েছিল 1973-এ, আর একটি কালো মেয়ের কথা প্রকাশিত হয়েছিল 1972-এ। এটা 41 বিসিএস এর প্রিলির কোশ্চেন, সুন্দর করে দেখবেন। একসাথে 40 এবং 41 দুটোতেই তার উপরে কোশ্চেন ছিল। তাহলে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস হচ্ছে একটি কালো মেয়ের কথা বা 1971। এখানে যে কালো মেয়েটার কথা বলা হচ্ছে, এই কালো মেয়েটার নাম ছিল নাজমা। কার নাম হচ্ছে নাজমা, এবং এখানকার যে নায়ক ছিল তার নাম ছিল ডেভিড আর্মস্ট্রং। এদেশে আসার পরে তিনি নাম ধারণ করেছেন মনসুর আলী, এবং তিনি আওয়ামী লীগের রাজনীতি করতেন, এবং তিনি বলতেন যে আওয়ামী লীগের রাজনীতি বলতে আমি একমাত্র ভাসানের রাজনীতিকেই বুঝে থাকি। তার স্ত্রীর নাম ছিল ছায়া। ছায়ার তখন আপনার ঢাকা ইউনিভার্সিটির চারুকলা স্টুডেন্ট ছিল, এবং ছায়ার সাথে তার বিয়ে হয়। সন্তান জন্ম দিতে গিয়ে তার মৃত্যু ঘটে যায়। ছায়ার মৃত্যুর পর থেকে এই ডেভিড আর্মস্ট্রং এর জীবনে যে পরিবর্তন, এগুলো এখানে প্রাধান্য হয়। এবং এই উপন্যাসের শেষে যে নাজমাকে দেখব, এই নাজমাকে ধর্ষণ করে হত্যা করে জুলফিকার, এবং উপন্যাসটা উৎসর্গ করা হয়েছিল মুক্তিযুদ্ধের নির্যাতিত নারী সমাজকে। ক্লিয়ার কিনা ভাই? ওকে, একটা বিষয় আমাদের বাদ গেছে। আচ্ছা, একটু আমাকে বলবেন কেউ কষ্ট করে, এটা কততম ছিল, মানে কত নাম্বার ছিল?
পরের কোশ্চেনটা হবে যে আপনার গণ অভ্যুত্থান কেন্দ্রিক প্রথম উপন্যাস। স্যার 17। 17, হ্যাঁ। আপনাদের কনফিউশন গুলো ক্লিয়ার করতে হবে। কনফিউশন ক্লিয়ার হচ্ছে না? গণ অভ্যুত্থান কেন্দ্রিক প্রথম উপন্যাস, গণ অভ্যুত্থান কেন্দ্রিক প্রথম উপন্যাস এটা হচ্ছে কৃতদাসের হাসি। বানানটা একটু সুন্দর করে লিখবেন, কৃতদাসের হাসি। স্টুডেন্টরা ভুলেতে এইটা লেখে, এটা কিন্তু ভুল। জাহাকুলাত বা গোলামের হাসি। কৃতদাসের হাসি এটা রচয়িতা হচ্ছে শওকত ওসমান। শওকত ওসমান, এবং এই উপন্যাসের জন্য তিনি আদমজী পুরস্কার পেয়েছিলেন। কি পুরস্কার পেয়েছিলেন? এই উপন্যাসের জন্য তিনি আদমজী পুরস্কার পেয়েছিলেন, আদমজী পুরস্কার পেয়েছিলেন। কিন্তু যে ব্যাপারটা ঘটে, এই উপন্যাসে শওকত ওসমান আইয়ুব খানকে খুব একেবারে ধুয়ে দিয়েছিলেন, কটাক্ষ করেছিলেন। আইয়ুব খান বিষয়টা বুঝতে পারেন না। আইয়ুব খান কি করে খুব তড়িঘড়ি করে শওকত ওসমানকে এই উপন্যাসের জন্য তিনি তাকে পুরস্কার দিচ্ছেন, এবং এই উপন্যাসটা তার ধ্বংসের একটা অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল। জাহাকুল আপ্ত বা গোলামের হাসি বা কৃতদাসের হাসি। তো আমি একটা বিষয় বলে রাখি, শওকত ওসমান আগের বিসিএস গুলো থেকে প্রায় সকল চাকরি পরীক্ষা এসেছিল, কারণ তার ছেলে টেকনোক্রেট মন্ত্রী ছিল আসিফ ওসমান, অর্থাৎ আওয়ামী লীগের খুবই শক্তিশালী একজন ব্যক্তি ছিল, যে কারণে শওকত ওসমান এখন একবারে নিষিদ্ধ, পড়ার প্রয়োজন নাই। ক্লিয়ার কিনা? আমি এতক্ষণ পর্যন্ত যা বললাম এগুলো ছিল আপনার বেসিক বিষয়, এবং এখান থেকে ইনশাল্লাহ একটা প্রশ্ন কমন পাবেন। পরে আমরা এবার ধরে ধরে একটু আসি। আমাদের আজকের লেকচারে আমরা যাকে দেখতেছি তার নাম ছিল ভবানী চরণ বন্দ্যোপাধ্যায়। ব্যক্তির নাম লেখেন ভবানী চরণ বন্দ্যোপাধ্যায়। ভবানী চরণ ভবানী চরণ বন্দ্যোপাধ্যায়, ব্যক্তির নাম লিখবেন ভবানী চরণ বন্দ্যোপাধ্যায়। ভবানী চরণ বন্দ্যোপাধ্যায় উপন্যাসের নাম লিখবেন কলিকাতা কমলালয়। কলিকাতা কমলালয়। নববাবু বিলাস। 3 নম্বর হচ্ছে নব বিবি বিলাস। তাহলে আমরা কি কি পাইলাম? আমরা পাইলাম ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের 3টা উপন্যাস, একটা হচ্ছে কলিকাতা কমলালয়, 2 নম্বর হচ্ছে নব বাবু বিলাস, এবং 3 নম্বর হচ্ছে নব বিবি বিলাস। 3টা উপন্যাস, কলিকাতা কমলালয়, নব বাবু বিলাস, এবং আরেকটা হচ্ছে নব বিবি বিলাস। ওকে, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের পরে আমরা আমাদের লেকচারে যাকে দেখতেছি তার নাম হচ্ছে হেনা ক্যাথেরিনা মুলেন্স। হেনা ক্যাথেরিনা মুলেন্সের উপরে আপনার নোট অলরেডি করা আছে, ফুলমণি করুণার বিবরণ দেখতে পাচ্ছি। প্যারিচাঁদ মিত্র, তার উপরে আমরা 3টা তথ্য অলরেডি লিখে ফেলেছি। আলালি ঘোরের দুলাল, আধ্যাত্মিক এবং মদ খাওয়া বড়দাই, যাত্রা খাওয়ার কি উপায়। কালীপ্রসন্ন সিং এর হুতুম পেঁচাটাও লিখছি, স্বর্ণকুমারী দেবীর নামটাও লিখছি, ফয়জুন্নেছা চৌধুরীর নামটাও লিখছি। এখন আমাদের বাকি আছে মীর মশাররফ হোসেন। আমার মনে হয় মীর মশাররফ হোসেনও বেশ কিছু দূর আগায় ফেলছি, তাহলে আমরা লিখবো মীর মশাররফ হোসেন। ক্লাসটা করে কি উপকার হচ্ছে বলে মনে হচ্ছে? আমি প্রত্যেকটা মিনিটের হিসাব করি, বুঝছেন, আপনাদের যাতে টাইম নষ্ট না হয়। মীর মশাররফ হোসেন। মীর মশাররফ হোসেনের উপরে 47-এ প্রশ্ন থাকবে থাকবে এবং থাকবে। কারণটা হচ্ছে 46-এ বঙ্কিম ছিল, বিদ্যাসাগর ছিল, তাহলে 46-এ আর 47-এ আছে হচ্ছে এখানে আপনার মধুসূদন আর মীর মশাররফ হোসেন। মীর মশাররফ হোসেনের 2টো উপন্যাসের নাম আমরা অলরেডি আগেই লিখছি। একটা ছিল উদাসীন প্রতীকের মনের কথা, 2 নম্বর ছিল গাজী মিয়ার বস্তানি। গাজী মিয়ার আমাদের সব কিন্তু দরকার নেই। 3 নম্বর হচ্ছে বিষাদ সিন্ধু, যেটার জন্য তিনি বিখ্যাত। বিষাদ, আচ্ছা, আপনার কেউ বিষাদ সিন্ধু পড়েছেন? আপনাদের মধ্যে কেউ আছেন যিনি বিষাদ সিন্ধু পড়েছেন? পড়ে থাকলে ইয়েস লিখবেন। আপনাদের মাঝে কেউ কি আছেন যিনি বিষাদ সিন্ধু পড়ছেন? জি স্যার পড়ছি। চমৎকার। আচ্ছা, বিষাদ সিন্ধু উপন্যাসে যেটা এটা লিখবেন, এটা একটি ঐতিহাসিক উপন্যাস। বিষাদ সিন্ধু একটি ঐতিহাসিক
উপন্যাস। মীর মশাররফ হোসেন যেটা করেছিলেন এই উপন্যাসে, তিনি ইতিহাস থেকে সরে এসেছিলেন, এবং ইতিহাসকে বিকৃত করেছিলেন। ইতিহাসের নায়ক ছিল হাসান এবং হোসেন। মীর মশাররফ হোসেন এখানে যেটা করেছিলেন, হাসান হোসেনকে বাদ দিয়ে, এটা 3টা পার্টে উপন্যাসটা বের হয়েছিল, বাদ দিয়ে এজিদকে তিনি এখানকার নায়ক করেছিলেন। এজিদকে কেন্দ্রীয় চরিত্র হিসেবে ফুটে তুলেছিলেন এজিদ। বিশ্বাস সিন্ধু উপন্যাসের নায়ক বানানো হয়েছিল এজিদকে, এবং এজিদকে কেন্দ্রীয় চরিত্র হিসেবে দেখানো হয়েছিল। বুঝতে পারছেন? সে কারণে বলা হয় যে মীর মশাররফ হোসেন এখানে একটা খারাপ কাজ করেছিলেন। যেমন বঙ্কিম আপনার ধরেন মধুসূদন দত্ত যেটা করেছিলেন, রামায়ণটাকে উল্টায় দিয়েছিলেন। রামায়ণের নায়ক ছিল রাম লক্ষ্মণ, কিন্তু মধুসূদন তাদেরকে কি করলেন, ভিলেন বানালেন। আর ওখানে ভিলেন ছিলেন রাবণ, তাকে এখানে কি করলেন, তাকে এখানে নায়ক বানালেন। তাহলে আমরা পাইলাম উদাসীন প্রতীকের মনের কথা, গাজী মেহের বস্তানি, বিষাদ সিন্ধু, 3টা পাইলাম। এবং এটা 47-এ কিন্তু থাকবে। 45-এ কোশ্চেন ছিল তার গো জীবনের উপরে। গো জীবন, গো জীবন লিখবেন। হিন্দু এবং মুসলমানের বিরোধ এটার আলোচ্য বিষয়। হিন্দু ও মুসলমানের বিরোধ এটার আলোচ্য বিষয়। গো জীবন এটা 45-এ কোশ্চেন ছিল, হিন্দু এবং মুসলমানের বিরোধ এটার আলোচ্য বিষয়। পাঁচ নম্বরে আসেন, হয়েছে কিনা আপনার ব্যাক করতে হবে। বসন্ত কুমারী, বসন্ত কুমারী এটা লিখবেন। এটা একটা ট্র্যাজেডি নাটক, বসন্ত কুমারী। আপনারা যারা 46 দেবেন, প্রত্যেকটা সাবজেক্টের আইটেম গুলো ভাগ করে ফেলেন। কি পড়বেন আর কি পড়বেন না এটা ভাগ করে ফেলেন। ভাগ না করে ফেললে কিন্তু আপনি বেশি দূর আগাইতে পারবেন না। 7 নম্বরে আসেন, বসন্ত কুমারী, তারপরে হচ্ছে জমিদার দর্পণ। এরপরে লিখবেন ভাই ভাই এই তো চাই, ভাই ভাই এই তো, ভাই ভাই এই তো চাই, এটা হচ্ছে প্রহসন। ফাঁস কাগজ, আচ্ছা ভাই ভাই এই তো চাই, প্রহসন, ফাঁস কাগজ, এবং আরেকটা হচ্ছে এর উপায় কি। এই 3টা হচ্ছে প্রহসন। ভাই ভাই এই তো চাই, ফাঁস কাগজ, এবং আরেকটা হচ্ছে এর উপায় কি। এই 3টা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রহসন তার। ওকে, তিনি তিনি কাঙ্গাল হরিনাথের সাথে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সঙ্গেও যুক্ত ছিলেন। তার পত্রিকার নাম আমরা লিখি, পত্রিকার নাম লিখবেন গ্রাম বার্তা প্রকাশিকা। আপনারা মনের মানুষ সিনেমা বলে একটা সিনেমা আছে, কেউ দেখছেন কিনা? মনের মানুষ, চঞ্চল কুমার অভিনয় করেছিল, তারপরে প্রসেনজিৎ, অর্থাৎ ওই যে আপনার লালনের জীবনী নিয়ে যে সিনেমাটা আছে। যদি আপনার কেউ সিনেমা দেখে থাকেন তাহলে ইয়েস লিখবেন, এবং দেখবেন এই সিনেমায় প্রসেনজিতের সাথে অর্থাৎ লালনের সাথে মীর মশাররফ হোসেন সাক্ষাৎ করতে আসতেছেন, এবং তার সঙ্গে ছিল কাঙ্গাল হরিনাথ। বলতেছে আমি এবং কাঙ্গাল হরিনাথ ঘুরে ঘুরে গ্রামে গ্রাম থেকে ঘুরে ঘুরে এই লেখাগুলো সংগ্রহ করি। তাহলে কাঙ্গাল হরিনাথের গ্রাম বার্তা প্রকাশিকা। ওকে, আমাদের আরেকজন ব্যক্তি বাকি আছে এখানে, ব্যক্তির নাম হচ্ছে আপনার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমাদের আর যে ব্যক্তিটা বাকি আছে, ব্যক্তিটার নাম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং বিসিএস এ কোশ্চেন ছিল যে কোন গ্রামে জন্মগ্রহণ করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 সালে 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন এবং এটা ছিল 43 বিসিএস এ কোশ্চেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 সালে 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। গ্রাম মাত্রা প্রকাশিকা কি? দুইজন সম্পাদক, হ্যাঁ। আর রূপা, হ্যাঁ, গ্রাম মাত্রা প্রকাশিকার দুজন সম্পাদক, একটা হচ্ছে কাঙ্গাল হরিনাথ আর একটা হচ্ছে এই আপনার মীর মশাররফ হোসেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আমরা সাহিত্যকর্মের দিকে যাব, তাইলে আমরা দেখব তার উপন্যাস। প্রথম উপন্যাসের নাম লিখবো। আমরা তো অলরেডি অনেকগুলো লিখেই ফেলছি, 3টা বাকি আছে। এর মধ্যে একটা হচ্ছে কৃষ্ণকান্তের উইল। গোবিন্দলাল ভ্রমর এবং রোহিণীর প্রেম কাহিনী নিয়ে এটা লেখা হয়েছে এবং বাংলা এটা নিয়ে ভালো সিনেমা করা হয়েছে। 3টা চরিত্র লিখবেন। রোহিণী যে ছিল বিধবা এবং রোহিণীর বিশ্বাস ছিল গোবিন্দলাল তাকে বিয়ে করবে, কিন্তু গোবিন্দলালের রুচি বলে কিচ্ছু নাই, সে বিয়ে করে ভ্রমরকে এবং এক সময় এতে রোহিণী আত্মহত্যা করতে যায়। রোহিণীকে বাঁচাইতে গিয়ে তার প্রেমে পড়ে যায় গোবিন্দলাল এবং তাকে নিয়ে পালিয়ে যায়। একবারে উপন্যাসের শেষে গোবিন্দলাল রোহিণীকে গুলি করে হত্যা করে এবং সবাই তখন তাকে বলে, খেপে যায় যে আপনি বিধবাদের সহ্য করতে পারেন না, ভালো কথা, কিন্তু তাই বলে তাকে হত্যা করার অধিকার নাই। এইভাবে তিনি এটা লিখেছিলেন। তাহলে কৃষ্ণকান্তের উইলের 3টা চরিত্র, একটা রোহিণী, একটা গোবিন্দলাল আর একটা হচ্ছে ভ্রমর, 3টা চরিত্র। কুলের ফুটিয়ে সুখ লোকের কি, কিংবা একটা বিখ্যাত সংলাপ ছিল যখন তাকে হত্যা করা হবে, মরিব না মারিও না, চরণে না রাখো ছুড়ে দাও, আমার নবীন বয়স কচি সুখ। উপন্যাসের নাম লিখবেন কৃষ্ণকান্তের উইলের পরে লিখবেন কপাল কুণ্ডলা। কপাল কুণ্ডলা উপন্যাসের নাম লিখবেন কপাল কুণ্ডলা। উপন্যাসের নাম লিখবেন কপাল কুণ্ডলা। এটা একটা রোমান্টিক উপন্যাস। কি উপন্যাস? এটা একটা রোমান্টিক উপন্যাস। কপাল কুণ্ডলা বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক উপন্যাস। এই উপন্যাসের 3টি সংলাপ আসে পরীক্ষায়। প্রদীপ নিভিয়ে গেল, এটা 38 বিসিএস ছিল এবং এটা 2টো উপন্যাস আছে। প্রদীপ নিভিয়ে গেল, তুমি অধম, বাজারের বইগুলোতে তথ্যটা ভুল দেয়া থাকে। বাজারের বইগুলোতে দেওয়া থাকে তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন, এটা ভুল। তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন। তুমি অধম তাই বলি আমি উত্তম না হইব কেন। এবং আরেকটা লিখবেন, যখন নবকুমারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি কি বিয়ে করেছো কিনা, তখন সে বলে একটাও না, তখন প্রদীপ নিভিয়ে গিয়েছিল ফয়জুন নেসার। আর একটা সংলাপ লিখবেন যে প্রদীপ নিভিয়ে গেল, এটা কি হয়েছে নাকি? প্রদীপ নিভিয়ে গেল, তুমি অধম তাই বলে আমি উত্তম না হইব কেন। এবং আর একটা লিখবেন পথিক তুমি পথ হারিয়েছো। এটা বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক সংলাপ। পথিক তুমি পথ হারিয়েছো। পথিক তুমি পথ হারিয়েছো। পথিক তুমি পথ হারিয়েছো। এটা প্রথম, এটা এটা প্রথম রোমান্টিক সংলাপ। আর একটা উপন্যাসের নাম লিখবেন বিষবৃক্ষ। বিয়ের পরে মেয়েদের হাজবেন্ডরা বেশি বেশি বিয়ে করতে চাবে তাদেরকে এটা পড়াবেন। এটার চরিত্র হচ্ছে নগেন্দ্রনাথ। একটা বউ থাকলে বাসায় থাকার পরে যে বিয়ে করলে যার একটা ঝামেলা হয় সে ব্যাপারটা এখানে দেয়া ছিল। নগেন্দ্রনাথ
কুন্দনন্দিনী এবং আর একটা সূর্যমুখী। লেখা হয়ে গেলে ওকে লিখবেন। জি স্যার, লেখা হয়েছে। হয়ে গেছে তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে নগেন্দ্রনাথ কুন্দনন্দিনী, এই সূর্যমুখী এবং নগেন্দ্রনাথ এরা হাজব্যান্ড ওয়াইফ ছিল। কুন্দনন্দিনীকে তারা পালক কন্যা হিসেবে নিয়েছিল এবং এক সময় তারা এই নগেন্দ্রনাথ কুন্দের প্রেমে পড়ে যায়। বাধ্য হয়ে সূর্যমুখী নগেন্দ্রের সাথে কুন্দমুখী বিয়ে দিয়ে দেয় এবং একসময় বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায়। নগেন্দ্র একসময় বুঝতে পারে সূর্যমুখী ছিল ত্যাগের প্রতীক আর কুন্দ হচ্ছে ভোগের প্রতীক, অর্থাৎ আমার ভোগে নেই ত্যাগেই সুখ, সুতরাং আমার কোন সূর্যমুখীকে দরকার। সূর্যমুখী সন্ধানে সে বেরিয়ে যায় এবং 1 মাস পরে তাকে খুঁজে বের করে আনে। আর এই সময় কুন্দনন্দিনী বিষকে আত্মহত্যা করে। শেষের লাইন ছিল, লাইনটা এরকম ছিল যে বিষবৃক্ষ রোপণ করিলাম, আশা করে ঘরে ঘরে অমৃত ফুলিবে। ওকে, আসেন এবার বাকিগুলো আমাদের হয়ে গেছে। এবার লিখবেন তার প্রবন্ধ গ্রন্থ। তার প্রবন্ধ গ্রন্থ। প্রবন্ধ গ্রন্থ থেকে যেহেতু 46-এ কোশ্চেন ছিল, সেই তো আর থাকার সম্ভাবনা নাই। একটা হচ্ছে কমলাকান্তের দপ্তর। কমলাকান্তের দপ্তরের 3টা আইটেম ছিল: কমলাকান্তের চিঠি, কমলাকান্তের জবানবন্দি এবং কমলাকান্তের দপ্তর। বঙ্কিমচন্দ্র পেশায় তো ম্যাজিস্ট্রেট ছিল, আর ম্যাজিস্ট্রেট হয়ে ইংরেজদের বিরুদ্ধে লেখা সম্ভব ছিল না। তখন তিনি কি করতেন? প্রতীকের আশ্রয় নিতেন এবং বলতেন যে আমি যখন গাঁজা খাই বেশি পরিমাণে, গাঁজা বেশি খাওয়ার ফলে আমার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি এবং তখন আমি কি করি, চিঠি লিখি। তখন আমি পশু পাখির কথাগুলো বুঝতে পারি এবং তখন তারা যে কথাগুলো বলে, এটাই কমলাকান্তের দপ্তর। এবং আমি আমার এই ভাবনাগুলো আমার বন্ধুর কাছে পাঠিয়ে দিই। বিশ্বদেব খোসনবিশ। 46 BCS এ কোশ্চেন ছিল যে বিশ্বদেব খোসনবিশের সন্ধান কোথায় পাওয়া যায়। বিশ্বদেব খোসনবিশের সন্ধানটা কোথায় পাওয়া যায়? উত্তর ছিল কমলাকান্তের দপ্তরে। ক্লিয়ার কিনা বলেন তো? জি স্যার। গুড। আচ্ছা, আমি আবারও বলি, এই বঙ্কিমের উপরে 47-এর সম্ভাবনা এই প্রবন্ধের উপরে অন্তত থাকবে না, কারণ যেহেতু 46-এ আসছে। আচ্ছা, আর একটা লিখবেন মুচিরাম গুরের জীবন চরিত। মুচিরাম গুরের জীবন চরিত এবং আরেকটা লিখবেন সাম্য। সাম্য কিন্তু তার নিষিদ্ধ গ্রন্থ, বুঝছেন? আমরা যদি একটু হিসাব নিকাশ করি, তাহলে 43-এ কোশ্চেনটা এরকম ছিল যে কোনটি আগে নিষিদ্ধ হয়েছিল। আচ্ছা, এটা কিন্তু একটা নিষিদ্ধ গ্রন্থ। আবার কাজী নজরুল ইসলামের যুগবাণীটাও কিন্তু নিষিদ্ধ প্রবন্ধ গ্রন্থ। এই দুইটো প্রবন্ধ গ্রন্থই নিষিদ্ধ হয়েছিল এখন পর্যন্ত সাহিত্যে। তাহলে কাজী নজরুল ইসলামের যুগবাণী এটা একটা নিষিদ্ধ গ্রন্থ, আর আপনার বঙ্কিমের সাম্য একটা নিষিদ্ধ গ্রন্থ। ক্লিয়ার কিনা? ওকে, তাহলে আপনাদের আজকে কোর্স প্ল্যানে যা ছিল শেষ হয়ে গেছে, খুব ভালোভাবে শেষ হয়েছে। আগেই লিখছিলাম, আর যা পড়াইছি আশা করি আপনি এখান থেকে 2টো কোশ্চেন কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আপনারা কি করবেন, সহপাঠ ইন্টারমিডিয়েটের সহপাঠটা নিয়ে এখান থেকে পড়বেন। সবসময় ভাই বোর্ড বই পড়তে হবে। আর রাইটার গুলোকে ভাগ করে ফেলেন। আমাদের সাহিত্যে ধরেন 25 জন রাইটার পড়লে এনাফ। 25 জন রাইটার পড়লে যেটাকে আমরা শিরোনাম দিতে পারি, যে মন জানতে চায় আমাদের যে মনটা। একজন অলরেডি। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন, কোশ্চেন স্যার, থাকলে বলেন। লেখকের নামগুলো যদি পিডিএফ করে দিতেন, কোন লেখকগুলো পড়বো? আচ্ছা, বুঝি না এই লেখাগুলো, আজকের এই নোটগুলা। না স্যার, যে লেখকগুলো পড়বো এখন গুরুত্বপূর্ণ, ওই লেখকগুলো যদি পিডিএফ করে দিতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা ভালো কথা কইছেন। প্রথমে আমি যাদের বাদ দেবো আগে সেগুলোকে করে দেয়। আচ্ছা, আমি একটা আপনাদের নোট দিয়ে দেবো অলরেডি। আপনাদের খুব দ্রুতই আমি এরকম একটা চার্ট তৈরি করে দিয়ে দেবো। তাহলে হ্যাঁ, আপনাদের গ্রুপে তাহলে দেলোয়ার ভাইকে দিয়ে দেবো।
আর কারণটা হচ্ছে আপনাকে টার্গেট করতে হবে, টার্গেট করে না পড়তে পারলে আসলে এলোমেলো পড়ে তো কোনো লাভ নাই, বুঝছেন না? জি স্যার। ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের মাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আল্লাহ হাফেজ। পরের মাস করলে পরের মাসে, এই মাস তো শেষ, একটা স্যার এক মাসে ক্লাসে 2 দিন নাই আর। হ্যাঁ হ্যাঁ, একটা ক্লাস, হ্যাঁ। কয় মাসে শেষ